বিরতির পর ফিরে এলাম সাংবাদিকের দাম শীর্ষক আলোচনায় হাইটকে। আজকে আমরা একটু করে বুঝবার চেষ্টা করছি যে সত্যি সত্যি সংবাদ মাধ্যমের দাম কি 2 পয়সা। আমি প্রথমে আমার প্যানেলিস্টদের সঙ্গে আলাপ করাবো আপনাদের। আমাদের সঙ্গে যারা রয়েছেন এস্টিমড প্যানেলে আমাদের সঙ্গে পেয়েছি আমরা। আমার সঙ্গে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট ডক্টর অরূপ কালী, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর রাজা গোপাল ধর চক্রবর্তী, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন সংবাদ ও গণজ্ঞাপন নিয়ে উদ্ভাবনা করেন যিনি, সেই অধ্যাপক বিশ্বজিৎ দাসকে, আপনাকেও স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আলোচনায় একদম ঢোকবার মুহূর্তে আনইন্টারাপ্টেড 2 মিনিটস যে পর্বটা, সেই পর্বে থাকবো। 2 মিনিটের মধ্যে আমি একটুখানি বক্তব্য শুনতে চাইবো আমাদের অতিথিদের কাছ থেকে। আমি প্রথমে অরূপ কালীর কাছে যাব। সত্যি সত্যি কি সংবাদ মাধ্যমের দাম এই মুহূর্তে 2 পয়সা? শান্তম, সংবাদ মাধ্যমের দাম নিয়ে এই মুহূর্তে যেটা কথা হচ্ছে সেটা আমার মতে হচ্ছে নিশ্চয়ই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা রাজনীতিক সেটা ঠিক করে দেবেন না। সংবাদ মাধ্যমের দাম কত আমরা কারোর মুখ থেকে সেটা শুনতে রাজি নই। এটল কি কোনো কিছুর সংবাদ মাধ্যমের দাম বলে কিছু বাধা যায়? কোনো জিনিসপত্রে এটা কি বাজারে কোনো যে তোমার জিনিসপত্র বিক্রি হচ্ছে, যে আলুর দাম এত, পটলের দাম আছে, সেটাও রোজ বাড়ে বা কমে? খুব আমার যেটা মনে হয় খুব দুর্ভাগ্যজনক এই মন্তব্য যে বাংলার সংবাদ মাধ্যমের কাছে বা যে কোনো সংবাদ মাধ্যমের কাছেই যে একজন রাজনীতিক সেটা বলে দিচ্ছেন যে 2 পয়সা দাম, এবং সেখানেই শেষ নয়। এত সমালোচনার পর তিনি জ্ঞানগর্ব ভাষণ দিচ্ছেন যে যেখানে উনি বলছেন যে বাংলার সংবাদ মাধ্যমের মান নেমে গেছে। এটা আমাদের পক্ষে দুর্ভাগ্যের যে আজকের পলিটিশিয়ানদের দাম হয়তো আমরা জানি যে বিভিন্ন জায়গায় পলিটিশিয়ানরা, দলবদ্ধ পলিটিশিয়ান এক দলে বেশি দিন থাকেন না, তারা আসলে নিজেরা তো বিভিন্ন জায়গায় দরদাম করে অভ্যস্ত, এবং যিনি সাংসদ তিনিও তো দল বদল করেছেন, ফলে তিনি হয়তো এই দাম দর দস্তু এগুলো ভালো জানেন শান্তম। ফলে রাজনীতিকদের যেমন দর থাকে, আমরা দেখো যেটা দেখি বিভিন্ন রাজ্যে, কেন ওয়েস্ট বেঙ্গলেও যেটা খুব বেশি করে 2011 সাল থেকে শুরু হয়েছে দল বদল, এবং প্রত্যেকটা জায়গায় হয়তো দল বদলে বলে আমি নীতি বা আদর্শের জন্য এসেছি, কিন্তু আমরা সাংবাদিকতা করতে গিয়ে জানি যে অনেক ক্ষেত্রেই তার একটা কোট অ্যান্ড কোট সেখানে কিন্তু দর ধরা থাকে, দাম ধরা থাকে। তাই জন্য পলিটিশিয়ানরা হয়তো উনি দাম সম্পর্কে খুবই অভ্যস্ত। পলিটিশিয়ানদের দাম কত, এটা দেখো, আমি এটা বলতে এরকম বলছি না যে সবাইকে দাগিয়ে দেওয়া, এটা উনি যেটা বলেছেন সবাইকে একত্রে দাগিয়ে দেওয়া হয় বা রাঙিয়ে দেওয়া হয়। আমি সব সাংবাদিক বা সৎ বা সব সাংবাদিক অসৎ এই কোনো লাইন আমি টানতে চাই না, বা প্রত্যেকের আমি বলারও অধিকারী নই প্রত্যেক সাংবাদিক কি করছে বা না করছে। কিন্তু প্রত্যেককে এক রঙে দাগানো যায় না। প্রত্যেক পলিটিশিয়ানকে যেমন আমি এক রঙে দাগাতে পারি না, সেটা ইরেসপেক্টিভ অফ অল দলের, তেমনি প্রত্যেক সাংবাদিককে এক রঙে রাঙিয়ে দেওয়া যায় না যে প্রত্যেক সাংবাদিকের দর 2 পয়সা। এবং তারপরেও কালকে তিনি আর এক ধাপ এগিয়ে গেছেন, তিনি যেটা বলছেন যে বাংলার সংবাদপত্রের দাম নেমে গেছে বা মান নেমে গেছে, সেটা উনি ঠিক করার কে? বাংলা সংবাদপত্রের মান নেমে গেছে কি মান নামেনি, সেটা ঠিক করে দেওয়ার দায়িত্ব কি বহুমূল্যকে কে দিয়েছে? বরঞ্চ উনি নিজের কাজে মন দিন। উনি আমরা দেখেছি কৃষ্ণনগরে সাংসদ হওয়ার পর উনি জেলে কৃষ্ণনগরের কি উন্নতি করেছেন, কতটা উন্নতি নিয়ে যেতে পেরেছেন। পার্লামেন্টে 2টো ভাষণ দেওয়া এবং হাততালি করানো আর সাংসদের কাজ যে উন্নয়ন করা, ওনার তহবিলের টাকা খরচ করা, সেটা এক জিনিস নয়। প্লাস উপরন্ত দলকে নিয়ে চলা, আমরা তো দেখছি দলে নানা রকম বিরোধ আছে শান্তম। অবশ্যই আমরা প্রথম পর্বে এবারে চলে যাব অরূপদার কাছ থেকে রাজাদার কাছে, ডক্টর রাজা গোপাল ধর চক্রবর্তী। আমি বলি যে আমি জানি না আজকে আমরা এখানে যারা রয়েছি তাদের 2 পয়সা দেখার সুযোগ হয়েছিল কিনা। আমার কিন্তু সুযোগ হয়েছে। আমি 2 পয়সা, আমার মনে হয়েছে খুব ছোট বয়সে 2 পয়সাই আমার বাবা মার বরাদ্দ ছিল। 2 পয়সা আমার টিফিন কিনে খেতাম, অনেকটাই তার ভ্যালু ছিল। এখনো বাড়িতে হয়তো পুরোনো বাক্সের খোঁজে 2 পয়সা পাওয়া যেতে পারে। মানে 2 পয়সা তো সেই অর্থে 2 পয়সা হয়তো বলছেন না। পয়সা হতে পারে ওনার যা রোজগার তার 2% আমরা ভাবতে পারি, বা ওনার যে দলটা উনি বিলং করেন তাদের যে রোজগার হয় তার 2% সাংবাদিক বাংলার সাংবাদিক যেটা রোজগার করেন, এটাও হতে পারে।
বা 2 পয়সা আজকের দিনে একটা তুচ্ছ ব্যাপার বলে আমরা মনে করি। আজকাল সাংবাদিকরা তুচ্ছ এই ধরনের একটা ভাবধারা নিয়ে তিনি একজন সাংসদ বলে যাচ্ছেন, তার মানে কোন ধরনের মানে লার্নিং এক্সারসাইজ হচ্ছে না, সে ক্রমশ আরো উদ্যোক্তাকে মানে সে বাড়িয়ে চলেছে। সেই বা যে যিনি কথা বলেছেন তাকে আমরা মা মাটি মানুষের তথাকথিত প্রতিনিধি বলতে পারি না, তাকে তিনি মা কিনা আমার জানা নেই, কিন্তু মাটি মানুষের সঙ্গে তার বিশেষ যোগাযোগ আছে বলে আমার মনে হয় না। জেপি মর্গানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমেরিকায়, দীর্ঘদিন ছিলেন, একজন বোধ হয় তিনি সে দেশেই বিয়ে করেছিলেন। জেপি মর্গানে কি ঝামেলা হয়েছিল, তারপরে রাজীব গান্ধীর কল্যাণে ভারতবর্ষে আসা এবং সেখানে কিছুদিন থাকিয়ে একেবারে কংগ্রেসের কিছুদিন চেঁচামেচি করে নানান জায়গায় ঘুরে নিয়ে আমার দল মানে দাম বাড়িয়ে, ওনার নিজের দামটা বাড়িয়ে নিয়েছেন। এবং সেক্ষেত্রে উনি আরেকটি দলে এসেছেন পশ্চিমবঙ্গে যারা রাজত্ব করছে, এবং উনি মনে করছেন যে ওনার যেহেতু বিদেশে থাকার সুযোগ হয়েছিল, বিদেশি ডিগ্রি কি আছে আমার জানা নেই, ওনার মতন বিদেশি ডিগ্রি প্রচুর মানুষের আছে, আমারও বিদেশি ডিগ্রি আছে, আমি সেটা কখনোই বড়াই করার কথা বলি না। আমি বিদেশ থেকে যদি কিছু শিখে থাকি সে শিক্ষা আমাকে বলে আরো বিনয় হও, আরো বিনয় হয়। বিদ্যা কখনো দেখাবার জিনিস নয়, সেটা আমাদের দেশের বিদ্যা বনিয়ান দাদাদি ছোট বয়সে শিখেছি, ও দেশের বিদ্যা একই কথাই বলে, আরো গভীরে যাবার হয়তো ওরা ভাবনা চিন্তা করার চেষ্টা করে, কিন্তু কখনোই আরেকজনকে ছোট করার কোনো বৃত্তি কোথাও শেখায় না। যে কথা উনি বলেছেন ব্যাপারটা হচ্ছে মাথা হিট হয়ে যায় সকলে, কারণ আমরা সকলেই একটা কোনো পেশায় যুক্ত। আমি শিক্ষকতার সঙ্গে আছি, উনি একদিন হয়তো বলে দেবেন 2 পয়সা শিক্ষক, 2 পয়সার মাস্টার, মানে 2 পয়সার মাস্টার হয়তো ওনার আসবে না বলতে, উনি যেহেতু হয়তো প্রচুর টাকা রোজগার করছেন। উনি বিদেশে ছিলেন, আমরাও থাকলে ওনার মতনই রোজগার করতে পারতাম, কিন্তু আমরা থাকিনি, গরিব দেশে আমরা ফিরে এসেছি দেশ সেবা করব বলে, তাই 2 পয়সাতেই আমরা সন্তুষ্ট, আমরা ওই 1000 টাকায় যেতে চাই। ধন্যবাদ প্রথম পর্বের জন্য। এবার আমি চলে যাব অধ্যাপক বিশ্বজিৎ দাসের কাছে। হ্যাঁ শান্তন, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে 2 পয়সার সাংবাদিক, আমি নিজেকে গর্বিত মনে করি যে এই 2 পয়সার সাংবাদিক তৈরির একজন কারিগর হিসাবে। কারণ আমার মনে পড়ে যেটা রাজাগোপাল ধর চৌধুরী স্যার বলছিলেন যে 2 পয়সা দেখেছেন, আমিও ছোটবেলায় একটা গ্রামে কাটিয়েছি, সেখানে দেখতাম ওই 2 পয়সা অনেক সময় অনেক পরিবারে মাদুলি করে গলায় ঝুলিয়ে রাখা হতো কালো তাগা দিয়ে, যে সেটা মনে করা হতো যে বিপদ থেকে বাঁচাবে। তাই একদিন এই 2 পয়সার সাংবাদিকেরাই মহুয়া মৈত্রের গলায় হয়তো ওই তাবিজ হিসাবে থাকবে তাকে বাঁচানোর জন্য। আসলে উনি ভারতবর্ষের সংবিধানটা মনে হয় ভালো করে জানেন না, অথচ এই যে সংবাদ মাধ্যমকে চতুর্থ স্তম্ভ আমরা বলি, বাকি যে 3টে স্তম্ভের মধ্যে একটি স্তম্ভের শরিক তিনি, এবং যেখানে সংবাদ মাধ্যম ছাড়াও শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা রয়েছে, উনি তো তার অংশীদার। সেখানে দাঁড়িয়ে তিনি আক্রমণ করছেন সংবাদ মাধ্যমকে। অথচ একথা ভাবতে হবে যে এই সংবাদ মাধ্যম কি গণতন্ত্রকে সফল করে তার মতামত তৈরি করে? আজকে যদি একটি সংবাদ মাধ্যম তার সীমানা লঙ্ঘন করেও এক্সক্লুসিভ নিউজ তৈরি করতে যান, এটা তো তার ব্যবসা, এটা তো তার তাগিদ, এবং তার কাছ থেকে আমরা সংবাদ পাই। যে এডিটোরিয়াল পলিসি বা সম্পাদকীয় নীতির জন্য তিনি আক্রমণ করলেন, সেই সম্পাদকীয় নীতি তিনি কিভাবে আক্রমণ করতে পারেন? আর আজকে বলুন তো, এই 2 পয়সার সাংবাদিকরা যদি না থাকতো, তাহলে এই কোটি কোটি টাকার মহুয়া মৈত্রকে কে চিনতো, কে চিনিয়েছে, কোথায় কোন সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে তিনি সংসদে গিয়ে যে বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য নিয়ে টুইট হয়েছে, সেই বক্তব্য ভাইরাল হয়েছে এই সংবাদ মাধ্যমের জন্য। এরা আসলে খুব তাড়াতাড়ি ভুলে যায়। আসলে আমরা সংবাদ মাধ্যমকে যে স্বাধীনতা দিয়েছি, সংবাদ মাধ্যম যে আর্টিকেল 19(1) এর স্বাধীনতা ভোগ করে, সেই স্বাধীনতাটা ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে সংরক্ষণ করে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একথা বললে হবে না, একটু নিরপেক্ষভাবে সংবাদ মাধ্যমেরও কোথাও কোথাও সমালোচনা করতে হবে যে সংবাদ মাধ্যম অনেক সময় তাদের দায়ের জন্য, তাদের দায়িত্বর জন্য তারা অনেক সময় তাদের জায়গা থেকে সরে যায়, সেটা অস্বীকার করলে কিন্তু আজকের দিনে হবে না। এই কিছু পক্ষপাতিত্বমূলক সংবাদ মাধ্যম, তাদের জন্য কিন্তু প্রশ্ন ওঠে, কিন্তু আজকে যে প্রেক্ষাপটে মহুয়া মৈত্র এই কথা বলেছেন
সেখানে পক্ষপাতিত্বর বিষয় নেই, সেখানে সরাসরি সমগ্র সংবাদ মাধ্যমকে তিনি আক্রমণ করেছেন। এবং গণতান্ত্রিক দেশে এখনই উচিত ছিল এই রাজনৈতিক দলের তাকে বয়কট করা, শুধুমাত্র ভারতবর্ষের সাংবাদিকেরা নয়, এ রাজ্যের প্রেস ক্লাব, আমরা জানি কলকাতা প্রেস ক্লাব ইতিমধ্যে তার নিন্দা করেছে, শুধুমাত্র প্রেস ক্লাব নয়, প্রেসের সঙ্গে যুক্ত সব মানুষ তাকে বয়কট করবে। এবং সংবাদ মাধ্যম তো অবশ্যই, যারা সংবাদ মাধ্যমকে ভালোবাসে, সংবাদ মাধ্যমের এই যে তথ্য জানার যে অধিকারটা যারা ভোগ করে, তারা কিন্তু একসঙ্গে যদি গর্জে ওঠে, তাহলে তিনি বুঝবেন এই 2 পয়সাও কখনো ভারী হয়ে ওঠে কোটি পয়সার থেকে। সেই দিনের আমরা অপেক্ষা করছি যে সংবাদ মাধ্যমকে কখনো এইভাবে অভিযুক্ত করা যায় না। একদমই। আমরা প্রাথমিক যে আলোচনার জায়গাটা, সেখান থেকে বেশ কিছু পয়েন্ট উঠে, বেশ কিছু বিষয় উঠে, সেটা হচ্ছে রাজা গোপাল দা যেরকমটা বলছিলেন যে বিদ্যা দদাতি বিনয়, অর্থাৎ যদি কেউ বিদ্বান হন তাহলে তিনি বিনয়টাও শিখবেন। তো সেই বিনয়টা আমরা সবসময় যে পাই তেমনটা নয়, বিনয় নামের নামধারী কোনো মানুষের কাছ থেকেও হয়তো সেই বিনয় আমরা ঠিকঠাক সময় পেয়ে উঠি না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে পেন ইজ মাইটিয়ার দেন দ্য সোর্ড, এরকম একটা কথা বলা হয়ে থাকে। তো একটা সময় পত্রকার বলে পরিচয় দিতে বেশ শ্লাঘা বোধ করতেন সংবাদ কর্মীরা, সংবাদকর্মী বা সাংবাদিক যে নামেই ডাকুন না কেন, জার্নালিস্ট, এটা একটা অত্যন্ত সম্মানের পেশা ছিল। কিন্তু সেই পেশাটা কোথাও কি একটা হিন্দি শব্দ খুব বেশি করে, হিন্দি ফিল্মে তো শোনা যায়, বিভিন্ন রাজনীতিবিদও সর্বভারতীয় ক্ষেত্রে তারাও এই কথাটা বলে থাকেন, সেটা হচ্ছে বিকাও, অর্থাৎ বিক্রি হয়ে যাওয়া। এই বিষয়টাও কি বেশ খানিকটা কি বলবো, বেশ খানিকটা নিচে নামিয়েছে সাংবাদিকদের পেশাটাকে, সেটাও কি একটা বড় প্রশ্ন হয়ে উঠতে পারে এই মুহূর্তে? আমি অরূপদার কাছে যাব। শান্তম, আমি যখন শুরু করেছিলাম সেটা প্রায় 96-97 সালে, তখন শুধুমাত্র প্রিন্ট মিডিয়ারই দাপট ছিল। তারপরে আর কিছু ছিল না, প্রিন্ট মিডিয়া ছাড়া দূরদর্শন ছিল, দূরদর্শন ছাড়া অডিও ভিজুয়াল কিছু ছিল না। তারপরে তুমি বলতে পারো 1999 আমি যে তার চর্চার শরিক হই, সেটা হচ্ছে ইটিভি বাংলা, যেটা সারা পশ্চিমবঙ্গে, যেটা তুমি বলতে পারো অডিও ভিজুয়ালে প্রায় বিপ্লব এনে দিয়েছিল। ইটিভি গ্রামে গঞ্জে মানুষ জানলো যে খবর কিভাবে হতে পারে। তার আগে দূরদর্শনে ছিল এবং কিছুভাবে খাস খবর হতো, কিন্তু ইটিভির এতেই প্রথম বাংলা জানলো যে খবর কিভাবে হতে পারে, গ্রাম বাংলার খবর হতে পারে, খবরের পেনিট্রেশন কিভাবে হতে পারে, খবর ঘরের বলতে পারো আমাদের মা মাসিদের রান্না করে খবর পৌঁছে গেল ইটিভির দৌলতে। এবার এইটা করতে করতে গত ধরো কতদিন বলবো, 3 বছর বা 4 বছর, বিশেষ করে পশ্চিমবঙ্গে আর একটা মিডিয়াম খুব ভাবে বেড়ে উঠেছে, এটা ডিজিটাল মাধ্যম। তোমার সংবাদপত্র বা অডিও ভিজুয়ালের পরে যে আর একটি মাধ্যম বেড়েছে, সেটা একটা ডিজিটাল মাধ্যম। এবার আমি যদি পুরোনো জায়গা থেকে দেখি যে সংবাদ মাধ্যমে আমি যখন শুরু করেছিলাম, তখন সংবাদ মাধ্যমে ধরো সংবাদপত্রই যদি বলি, সংবাদপত্রে যখন সেভাবে বাছা হতো, আমাদের যেরকম ভাবে স্ক্যানিং এর মধ্যে দিয়ে যেটা হলো, যেভাবে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হলো, সেটা অডিও ভিজুয়াল হলে সেরকম, কারণ অডিও ভিজুয়াল আমরা জানি, যারা তুমি অনেকদিন ধরে অডিও ভিজুয়ালে কাজ করছো, যারা আর কি ফিল্ডে কাজ করে, তাদের সেই অর্থে বিশাল কিছু জেনে যে তারা যায় সেরকমও না, বুম ধরছে নিয়ে আসছে, কারণ অনেক সময় টেলিফোনে বলে দিচ্ছে খবরটা, সেটা ডেস্কে লেখা হচ্ছে, ফলে কোনো একটা জায়গায় সেই জায়গায় বোধহয় একটা জানার ঘাটতি থেকে গেল। এবার তারপরে আসি আস্তে আস্তে, আমি যেহেতু সময় কম, এবার আমি যদি ডিজিটাল মিডিয়াম আসি, ডিজিটালে আসি, এখানে এসে সবাই সাংবাদিক হয়ে গেল। হাতে মোবাইল থাকলে এবং ইন্টারনেট থাকলে সবাই সংবাদ শুরু করে দিল। এবং এখানে একটা মারাত্মক জায়গা যেটা হলো এখানে আমরা সংবাদ মাধ্যমে যেটা শিখেছিলাম, যে সবসময় কোনো খবর পেলে সেটা সঙ্গে সঙ্গে চেক করতে হয়, কারোর বিরুদ্ধে খবর হলে তারও বাইট নিতে হয়, যে এক পক্ষ কোনো খবর যায় না, এটল সেটা সত্যি কিনা জানি না। কিন্তু এখানে যেটা হলো ডিজিটাল মাধ্যমে, সেসবের কিচ্ছু বালাই থাকলো না। ডিজিটাল মাধ্যমে যে কোনো খবর মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যেতে থাকলো, এবং প্রত্যেকে সাংবাদিক হয়ে গেল এই পেশায়। ফলে এটা করতে গিয়ে তুমি যেটা বলছিলে, সত্যি আমি যদি এটাকে সংবাদ মাধ্যমে বা এদের সবাইকে আমি যদি জার্নালিস্ট ধরি, এখন নাগরিক সমাজ যারা প্রত্যেকেই জার্নালিজমের প্রতি আমি জানি, সেটা যদি ধরি, এখন সত্যিই কিন্তু সংবাদ কিভাবে হচ্ছে তার কোনো কিভাবে
অ্যাট অল সেটার কোনো ভ্যালিড সংবাদ কিনা সেটা আমরা জানি না। এবার তুমি যে বলছো বিকাও, এবার ধরো শান্তম, আমি আমাদের যারা আগে অগ্রজ সাংবাদিক ছিলেন তাদেরকে আমি কাউকেই অপমান করতে চাই না, কিন্তু এই অভিযোগ কিন্তু আজকের নয়। এই অভিযোগ আমি আগের সাংবাদিকদের সময়ও ছিল। কোন সাংবাদিক কোন নেতার সঙ্গে থাকেন, কোন সাংবাদিক রেলের টিকিট পেয়েছেন, কোন সাংবাদিক কোন নেতার ঘনিষ্ঠ, সেটা সবসময় ছিল শান্তম। কিন্তু আমি আবারও বলেছি শান্তম, সেটা হচ্ছে তুমি সবকটা সমাজে কিছু ভালো লোক থাকবে, কিছু মন্দ লোক থাকবে, কিন্তু এরকম ভাবে তুমি কোনো লাইন ড্র করতে পারো না যে সবাই সৎ। বিকাও আগেও ছিল, পলিটিশিয়ান কি আগে বিকাও ছিল? বিকাও তো ছিল শান্তম। এখন সেটার পরিমাণ তুমি বেড়েছে, তুমি যদি দেখো বিকাওয়ের পরিমাণ বেড়েছে, তার অ্যামাউন্টের পরিমাণ বেড়েছে। আগে লোকে দল বদল করতো তার আদর্শের জন্য, অনেক সময় হতেই পারতো আমি একটা জায়গায় কোনো আদর্শ হয়তো আমার মনে হলো না, সেখানে চলে গেলাম। কিন্তু সেরকম একইভাবে সংবাদপত্র, ধরো আমাদের এখানকারই তো মাধ্যম, আমরাও তো সমাজেরই একটা অংশ। ফলে আমি অনেক সময় দিল্লিতে দেখেছি, দিল্লিতে ধরো বিভিন্ন জায়গায় প্রেস মিট হলে অনেক সময় তার সঙ্গে কিছু পারিতোষিক থাকে, সেটা অনেক রকমের পারিতোষিক থাকে। সেটা কেন দিচ্ছে? কোনো নেতা বা কোনো পলিটিক্যাল পার্টি কোনো সাংবাদিক গেলে তারা তো একটা প্যাকেট দেওয়া বা বিভিন্ন রকম গিফট দেওয়া কেন দেয়? গিফটটা এই জন্যই দেয় যে তার সম্পর্কে যাতে ভালো লেখা হয় বা তার উল্টো দিকে যেন না লেখা হয়। ফলে আমাদের ছোটবেলায় আমরা শিখেছিলাম যে কোনো সংবাদ মাধ্যমে যে গিফট যেন না নেওয়া হয়, যাতে কেউ দিলে সবিনয় সেটা প্রত্যাখ্যান করা হয়। হ্যাঁ, এক পুজোর সময় দিল বা একটা ডায়েরি দিল বা পেন দিল, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু, সেটা আলাদা বিষয়। কিন্তু সত্যিই সেটাও হয়তো কোনো জায়গায়, এই যে আমি আবারও বললাম যে আমি যদি আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি তুমি যদি দেখো, 2011 পর্যন্ত আমরা একটা রাজনৈতিক চলন দেখেছিলাম যেখানে অনেক কিছু অন্তত মতাদর্শের কারণে দল বদল হতো। কিন্তু 2011 পর সেই স্রোতটা যেন কোথায় ভেঙে গেল, দল বদলটা আচ্ছার হতে শুরু করলো। এবং এই যে প্রত্যেকটা ক্ষেত্রে দল বদল, শান্তম, আমি পশ্চিমবঙ্গ নিয়ে বলছি যেহেতু আমরা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করছি, প্রত্যেকটা দল বদল কোন রকম আদর্শ রেখে হয়নি, কোন রকম নীতি রেখে হয়নি। এই যে আবারও বলেছি, কিছুই নিশ্চয়ই পেছনে কিছু ছিল। ফলে সেটা যদি সমাজের অংশ হয় শান্তম, সাংবাদিকরা তো তার বাইরে নয়। অনেক সময় শুনতে পারি যে যদিও অরূপদা, আমি এই জায়গাটা একটা কথা বলবো, সেটা হচ্ছে যদিও দল বদলটা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গেই হয়েছে তেমনটা নয়, পশ্চিমবঙ্গের একেবারেই নয়। আমি কি বলছি, 2011 সালের পর শান্তম সেটা একটা অন্য গতি পেয়ে গেল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে 2011 সালের পর দল বদলটা অন্য একটা গতি পেল, যেই দল বদলটা আমরা আগে কোনোদিন দেখিনি, হয়তো হয়েছে, কিন্তু এরকম দলে দলে লোক চলে যাচ্ছে। হঠাৎ করে সকালবেলায় একজনের আদর্শ মনে পড়ে গেল, উন্নয়ন মনে পড়ে গেল, আগের দিন যে বলছে দল বেঁধে চলে যাচ্ছে। এবং তুমি সেখানেও দেখো, সেক্ষেত্রে তো সাংবাদিকদের ক্ষেত্রেও সেরকমটা হয়, একটা হাউস থেকে আরেকটা হাউসে গেল, প্রথম হাউস আগের হাউসটার নীতি হয়তো পরের হাউসটা, সাংবাদিকরা তো পেশাদার, সেখানে তো কোনো নীতির বিষয় থাকে না। তুমি সাংবাদিক পেশাতে তুমি যদি তুমি ধরো যে কোনো প্রাইভেট কোম্পানিতে, শুধু সাংবাদিক কেন, যে কোনো বেসরকারি কোম্পানিতে বা যে কোনো সরকারি জায়গায়, সে যদি আরো ভালো অপরচুনিটি পায় সে যাবে না? সাংবাদিকদের এর সঙ্গে তো আদর্শ বা এর বিষয়টা নেই। সেখানে আছে তুমি একটা সংবাদ মাধ্যমে কাজ করো, তোমার যদি জব অপরচুনিটি বাড়ে, তোমার যদি স্কেল বাড়ে, স্বাভাবিকভাবেই। কারণ আমাদের এখন যেটা দেখা যাচ্ছে, কিছুদিন যাবত এই পেশাটা খুব অনিশ্চিত হয়ে গেছে শান্তম। সংবাদপত্রের পেশা বা সংবাদ মাধ্যমের পেশা আমি অনিশ্চয়তার জায়গাটায় আসবো, আমি একটু পরে আসবো অনিশ্চয়তার জায়গায়। আমি একটুখানি রাজাদার কাছে, আমি সেই জায়গা থেকেই বলছি, এই যে একটা অনিশ্চয়তার জায়গা, সেখান থেকেই হয়তো প্রত্যেকের মনে যাচ্ছে যে হ্যাঁ আমরা কিছু তুলে নিই, কিছু টাকা করে নিই, বা সেটা সবাই নয়, কেউ কেউ হয়তো নিচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই শান্তম। বেশ, এই সুবিধা নেওয়ার বিষয়টা তো আগেও ছিল, কিন্তু এই সেই সুবিধা যেটার কথা অরূপদা বললেন, কিন্তু সেই সুবিধার সঙ্গে সঙ্গে আমরা এরকমটাও দেখেছি, ওয়াটারগেট কেলেঙ্কারির মতন একটা আন্তর্জাতিক মানের খবর। রাজাদার কাছে আমি যাব একটু, সেটা হচ্ছে যে এরকমটাও তো হয়েছে যে বাঙালি সাংবাদিক তিনিও সরকারের বিরুদ্ধে খবর করে জেলে গিয়েছেন, তেমনটাও হয়েছে, সেই ছবিও আমরা দেখতে পেয়েছি। তাহলে ছবিটা পাল্টালো কোথা থেকে, পাল্টালো কেন, কারণটা কি, মূল কারণ কি রাজাদা? হ্যাঁ দেখুন, মানে আমি কিছুটা একমত, কিন্তু আবার অনেক জায়গায় ভিন্নতা আছে। যাই হোক, আমি যেটা পরিষ্কার বলতে চাই, যেটুকুন আমি মানে সাংবাদিকের কাজটা বুঝি, যা দেখবো তাই লিখবো, মানে যা দেখবো তাই লিখবো, এটি হচ্ছে সাংবাদিকের কাজ।
কাছে, আমি এটা খুব সহজ ভাষায় বুঝি। মানে আমাদের যেটা বলা হয় আমি এডিটোরিয়াল কমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার ভ্যালু জাজমেন্ট, আমার কি ব্যক্তিগত বায়াস আছে সেটা আমার সংবাদ। আমি হচ্ছে কি একটা মাধ্যম, মানে ঘটনার সঙ্গে জনগণের মাধ্যম। এটাই হচ্ছে আমার কাজ। যা ঘটনাটা জনগণ দেখতে পাচ্ছে না, আমি দেখেছি বা আমার ক্যামেরা দেখেছে, আমি সেটাই হুবহু মানে মানুষের কাছে প্রেজেন্ট করবো। এটাই হচ্ছে সাংবাদিকের কাজ। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি, আবার শান্তম আমি বলি, দীর্ঘদিন যেদিন থেকে লেখাপড়া শিখেছি, পড়তে শিখেছি, সেদিন থেকে ঘুম ভাঙার পরে কাগজ না পড়লে আমার কিন্তু দিন শুরু হতে পারতো না, সন্তর্ণে ছটফট করতো। আজ আমি কোনো কাগজ পড়ি না, পড়তে পারি না। কেন করতে পারি না? সে যা দেখছে লিখছে না, আর তাকে যা বলা হয়েছে সেটা সে লিখছে। প্রতিটা মুহূর্তে সংবাদ কিছু নেই, ওপর হেডিংটাতেই রয়ে গেছে ভুল জাজমেন্ট, এটা ভুল হয়েছে, এটা খারাপ হয়েছে, এটা এই হয়েছে এই হয়েছে। মানে সেটা তো সম্পাদকের কাজ। সব সাংবাদিক তাই না, আমাদের সম্পাদকীয় যে দায়িত্ব সেটা তো আমরা জানি কোন পাতায় সেটা থাকবে, সেটা আমি পড়বো, নাও মানতে পারি। হ্যাঁ, আমার ডিফার করার জায়গা আছে, কিন্তু মূল সংবাদে তো তথ্য, হ্যাঁ তাই না, সেখানে তো আমার সঙ্গে বিরোধিতার কোনো জায়গা নেই। কিন্তু যেটা যেটা ঘটে গেল, মানে অত্যন্ত লজ্জা, দুঃখ, যন্ত্রণার জায়গা, আমি ওইটাও যে ফ্যাক্টসটাকেও আমি সঠিকভাবে দিলাম না। আমার কাজটা কিন্তু ফ্যাক্টসটাকে দেওয়া। এটা কিন্তু যা ঘটছে অত্যন্ত যন্ত্রণার। আমি সোভিয়েত ইউনিয়নে গেছি, সে দেশের নানান মানে সোভিয়েত ইউনিয়নের সময় যে ধরনের সরকারি নথিপত্র দেখার সুযোগ ঘটেছে, এবং যদি কিছু সেখানে একটা চেষ্টা ছিল কি করে তথ্যটাকে লুকিয়ে রাখা, সাপ্রেশন বা ভিন্ন ধরনের তথ্য তা ঘটেনি সেটাকে সত্য বলে দেওয়া, এটা কিন্তু ঘটেছে। আমরা গোয়েবলস এর কথা বলি, কিন্তু আমরা সোভিয়েত ইউনিয়নও দেখেছি, গোয়েবলস তো আমরা জানি বারবার মিথ্যে কথা বললে সেটা সত্য হয়ে যায়, গড়ি যারা আজকে শব্দ সংবাদটাকে লুকিয়ে রাখার চেষ্টা করছে, তারাও তারাও এসব জানেন টানেন। আমরা চারিদিকে করোনা নিয়ে আমি কাজ করছিলাম, করোনার তথ্য অবাক হয়েছি, যেভাবে যে একেবারে মৃত্যুটাকে একই জায়গায় ফিক্স রাখা হয়েছে, আমি মনে করি তথ্য সঠিক নয়। যেভাবে করোনা ইনফেকশন যেভাবে ঘটছে আর যে তথ্য সরকার দিচ্ছে, কোথাও মনে হচ্ছে মিলছে না। তো সব জায়গায় শুধু সাংবাদিক না, সরকারও দেখা যাচ্ছে বা হয়তো অন্য সরকার লেভেল থেকে এটা করছে যে তথ্য গোপন করার, তথ্যটাকে মানে আটকে দেওয়ার, সঠিক তথ্য না দেবার একটা চারিদিকে প্রবণতা। সাংবাদিক হলে সেই একটা সর্বব্যাপী যে তথ্য গোপন করার যে প্রচেষ্টা, তার মধ্যে সামিল হয়ে পড়েছেন এখানে। তারা কেন সামিল হলেন? তারা সামিল হচ্ছেন যে এতে কিছু হয়তো ব্যক্তিগত স্বার্থের ব্যাপার আছে। আমি যদি এই সংবাদটা একটু বেশি করে ভালো করে লিখে দিই, প্রচার যদি পেয়ে যায়, তার কাছ থেকে আমার সুযোগ নেওয়া যেতে পারে। এই ঘটনাটা যদি আমি সঠিকভাবে না বলি, আরো একটা পুরস্কার পাওয়া। আমি কিন্তু এই পুরস্কারের ব্যাপারটাকে আমি মনে করছি এই পুরস্কার অন্য ভাব থেকে, আমরা যা রোজগারের বাইরে থেকে, এটা এক ধরনের বোনাস। তার ফলে করছি কি যে আমার যে দায়িত্ব, এই দায়িত্বটাকে আমি কম্প্রোমাইজ করছি। এই কম্প্রোমাইজ সাংবাদিক অ্যাওয়ার্ড হয়তো প্রেসিশন অ্যাওয়ার্ড হয়তো সকলে পান না, কিন্তু রিওয়ার্ডের পেছনে অনেকেই দৌড়ন আর কি, এটাই দৌড়ন। এটা তো শান্ত একটা কথা খুব কষ্ট পায় বলতে, এই যে লুথিয়ান দিল্লির যে বিশাল বিশাল বাড়ি আছে, এর অনেকগুলো কিন্তু বড় বড় সাংবাদিক, অনেক সাংবাদিক কিন্তু বিশাল বিশাল বাড়ি দিল্লিতে করে রেখে দিয়েছেন। হ্যাঁ, তারা নানান ভাবে সমাজে এইভাবে তারা সংবাদ তৈরি করেছে। কলকাতা থেকে নেই, কলকাতাতে, সে তো তোমরা আমার থেকে তোমরা অনেক বেশি জানো, অনেক বেশি জানো। হ্যাঁ, আমি যে মতগুলো শুনলাম তার অধিকাংশের ক্ষেত্রেই আমি সহমত নই, অনেক ক্ষেত্রেই আমার অমত রয়েছে। এবং প্রথম কথা আমি একটু শুরু করি, যিনি এই কথাটি বলেছেন, যেই মন্তব্য নিয়ে আমরা সাংবাদিকদের দাম করছি, তিনি তো মাটি মানুষের প্রতিনিধি। মাটির সঙ্গে যোগ নেই তার, এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং আমরা দেখেছি। মা এবং মানুষের সঙ্গেও যোগ আছে বলে মনে হয় না। তার কারণ হচ্ছে যে খুব সম্প্রতি না হলেও অতীতে দেখা যেত বিয়ের বাজারে দাম কাদের বেশি, ওই ডক্টর আর ইঞ্জিনিয়ার, তাদের দাম বেশি। কিন্তু এখন উনি যদি খবর নেন, তিনি দেখবেন যে গ্রামে হোক শহরতলিতে হোক,
সাংবাদিকদের কিন্তু দাম বেড়েছে, অনেক বেড়েছে। উনি 2 পয়সা দিয়ে ওটা মাপতে পারবেন না। তাই শুধু মাটির সঙ্গে নয়, মা এবং মানুষের সঙ্গে যোগাযোগ উনি বিচ্ছিন্ন করেছেন, দামটা উনি মিসকোট করেছেন। দ্বিতীয় কথা, অরূপদা যেটা বললেন, যে যে সুবিধাগুলোর কথা বললেন ব্যক্তিগতভাবে সাংবাদিকদের, সেটা কিন্তু সাংবাদিকদের কোড অফ এথিক্স এর সঙ্গে জড়িত। যে আমরা যে নীতিমালার কথা বলি সেটা কিন্তু, আমরা সামগ্রিকভাবে সংবাদ মাধ্যম তার যে এডিটোরিয়াল পলিসি সেটা কেন পাল্টাতে বাধ্য হলো, কি দায় আছে? তার কারণ হচ্ছে আমরা সংবাদ মাধ্যমের অর্থনীতিটা নিয়ে একদম আলোচনা করছি না, যেটা খুব সুন্দরভাবে রাজাগোপাল ধর চক্রবর্তী স্যার বললেন, যে কর্পোরেটাইজেশন, প্রফেশনালিজম, এই শব্দগুলো যখনই চলে এলো, যে আমরা কর্পোরেটাইজেশনে চলে যাচ্ছি, প্রফেশনালিজম সে একটা পেশা। হ্যাঁ, আমি যদি অন্য ব্যবসাকে তুলনা করতে পারি, আমরা আসলে এই ভাবনাটা মাথা থেকে সরাতে পারছি না যে সংবাদ মাধ্যমের কাজ সামাজিক দায়িত্ব পালন করা নয়। মিডিয়া ইজ আ বিজনেস প্রফিট অর্গানাইজেশন, তাকেও লাভ করতে হবে। সুতরাং সেই লাভ করার সময় কি মেনে চলবে সেটার কথা আমরা ভাববো। তাহলে এই যে বিনিয়োগ কে করলো, এইখানে যদি আমরা আলোচনা না করি, যারা টাকা বিনিয়োগ করছে তারা কি দেশের বা রাজ্যের শ্রেষ্ঠ ব্যবসায়ী, তাদের টাকার উৎস কি, নাকি ওই কয়লা খাদানের টাকা এখানে আসে, সেটা যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ কিন্তু আমি ওই প্রো গভর্নমেন্ট কি অ্যান্টি গভর্নমেন্ট হবে, সরকারের পৃষ্ঠপোষকতা করব কি করব না, সেটা আমার নির্ধারণ করবে। এ কথা ঠিক যে আমরা যে তথ্য আজকাল দিই, যে কথা বলছিলেন আপনারা সবাই বললেন, এবং আমাদের স্যার বললেন যেটা, যে তথ্য গোপন করার প্রচেষ্টার সামিল সব সংবাদ মাধ্যম, আমি একদমই স্যারের সঙ্গে একমত নই। কেউ তথ্য গোপন করছে না, কারণ তথ্য গোপন করার সুযোগ নেই। আমাদের সামনে এত অল্টারনেটিভ মিডিয়া আছে, কারণ প্রত্যেকে ওই তথ্যটার ব্যাখ্যাটা ভুল করানোর চেষ্টা করছে। আমার হাফ গ্লাস জল থাকলে তারা চেষ্টা করছে ওই হাফ গ্লাস কেন ফাঁকা হলো সেটা বলার জন্য, কেন হাফ গ্লাস জলটা কোথায় ব্যবহার করা হবে সেটা বলছে না তারা। সুতরাং আমরা এই যে তথ্যটাকে কিভাবে ব্যাখ্যা করব, আর এটা তো ঠিক, যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান তার দুটো জায়গা থাকে, নিউজ পেপার বা সংবাদ মাধ্যম আমাদের যেমন নিউজ দেয়, সঙ্গে সঙ্গে ভিউজও কিন্তু দেয়। সমস্যা কি, ভিউজের একটা সুনির্দিষ্ট জায়গা থাকে, কিন্তু যখনই সংবাদের মধ্যে ভিউজ চলে আসছে তখন আমরা সেটাকে কি বলছি, ওপিনিয়নাইজেশন অফ দ্য নিউজ স্টোরি। সুতরাং আমার সম্পাদকীয় নীতির প্রতিফলন করছে আমার ওই তথ্যের ব্যাখ্যার মধ্যে, তখন সংঘাতটা হচ্ছে, অর্থাৎ মানুষকে ভুল বোঝানোর একটা প্রচেষ্টা হচ্ছে। নর্মেটিভ অ্যাপ্রোচ থেকে আমরা বলতে পারি যে সংবাদ মাধ্যমের এই করা উচিত, ওই করা উচিত, কিন্তু এখন তো সংবাদ মাধ্যম ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়েছে, এবং তাকে প্রত্যেক মুহূর্তে ব্যবসাটা বুঝতে হচ্ছে, তার প্রতিযোগী কারা আছে, বিজনেস স্ট্র্যাটেজি পাল্টাতে হচ্ছে। কিন্তু তবুও যে দায়বোধ, যে মূল দায়বোধ, সেটার থেকে সংবাদ মাধ্যম সরে গেলে তার প্রশ্ন উঠবে ক্রেডিবিলিটি নিয়ে। অর্থাৎ এই ক্রেডিবিলিটি যদি না থাকে, সংবাদ মাধ্যমের বেঁচে থাকারই ইচ্ছা থাকবে না, যেটার সুস্পষ্ট প্রতিফলন রাজাগোপাল ধর চক্রবর্তী স্যারের কথায়, যে সকালবেলা উঠে সংবাদপত্র পড়তে ভালো লাগে না, কারণ স্যার জানেন স্যারের মধ্যে সেই সচেতনতা আছে, সেই মিডিয়া অ্যাওয়ারনেস বা মিডিয়া লিটারেসি রয়েছে। তিনি জানেন যে কোন সংবাদপত্র কোন সরকারের পৃষ্ঠপোষকতা করে, কোন সংবাদপত্র সরকারের বিরোধিতা করে। সকালবেলা উঠে তিনি যদি গণশক্তি পড়েন, তিনি বলবেন বা এ তো সিপিএম এর হয়ে কথা বলছে। তিনি যদি প্রতিদিন পড়েন, তিনি বলবেন সরকারের হয়ে কথা বলছে। তিনি যদি, অর্থাৎ যে কোনো সংবাদপত্র মাধ্যম কোনো না কোনো সরকারের পক্ষে বা বিপক্ষে, আমি যদি এটা জেনে থাকি, তাহলে কোন ভরসায়, কোন বিশ্বাসে এই কাগজ আমি সকালবেলা পরের দিন পড়বো, বা সেই টেলিভিশন চ্যানেল আমি দেখবো, যদি এরা তাবেদারি করে, অন্যের হয়ে কথা বলে, সত্যি তথ্যটা আমাদের কাছে দেয় না। কিন্তু একটা কথা ভুলে গেলে হবে না, যে এই ভারতবর্ষের সংবাদ মাধ্যমে কিন্তু গৌরী লঙ্কেশের মতো সাংবাদিক চাকরি করত, সুদীপ্তর মতো সাংবাদিকরা চাকরি করত। সুতরাং তারা আছে বলে আজও আমাদের এই চতুর্থ স্তম্ভে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। সব বাণিজ্যিক স্ট্র্যাটেজি থাক না, আমরা জানি সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলতে যখন আমরা উলম্ব ভাবে ভাবি যে টপ টু বটম, সুতরাং সেখানে মালিকের স্বাধীনতা ছাড়া কারো কোনো স্বাধীনতা নেই, সবাই বেতনভুক্ত কর্মচারী। সুতরাং তাদের মালিক যা বলবে তাই। খুব সুন্দরভাবে নোয়াম চমস্কি বলেছিলেন তার ম্যানুফ্যাকচারিং কনসেন্টে, যে না, সংবাদ তৈরি হয়, সংবাদ আমরা তৈরি করি না। অর্থাৎ মালিক যেটাকে বলবেন সেটাই সংবাদ, অন্য ঘটনা যেটা হবে সেটা সংবাদ নাও হতে পারে, মালিকের ইচ্ছা যদি না হয়। এ বিষয়ে আমি একটুখানি আরো একটা বিষয়ে একটুখানি কথা বলতে চাইবো, সেটা হচ্ছে যে শুধুমাত্র ভারতের মতন গণতান্ত্রিক দেশে এই রকমের ঘটনা ঘটে চলেছে, বা
বিভিন্ন রাজ্যগুলোর কথা বলা হচ্ছে। তেমনটাই শুধুমাত্র নয়, সেটা গোটা দুনিয়া জুড়েই এরকমটা হয়। আমাদের একেবারে প্রতিবেশী রাষ্ট্র চীন, যেখানে এটা রাজারাও বলবেন নিশ্চয়ই, সেটা হচ্ছে যে উহান প্রদেশে গত বছর নভেম্বরে 17ই নভেম্বর প্রথম যে করোনা আক্রান্তের খবরটি করেছিলেন যে সাংবাদিক, তিনি এখন জেলবন্দি। তো সেই ঘটনা, মানে তাকে জেলবন্দি করেছে সে দেশেরই সরকার। সুতরাং সেরকম ঘটনা সব সারা পৃথিবীতেই ঘটেছে। বারবার সাংবাদিকরা বলি হয়েছেন, বারবার সাংবাদিকদের টার্গেট করা হয়েছে। এই ঘটনা ঘটেইছে, কিন্তু তবুও দায়বদ্ধতা, দায়িত্ব এবং নীতিহীনতা, বিক্রি হয়ে যাওয়া, এই কথাগুলো বারংবার সাংবাদিকদেরই শুনতে হয়েছে। সাংবাদিকরা, তাদেরও তো সংসার আছে, তাদেরও তো বেঁচে থাকতে হয়, তাদেরও তো কোথাও একটা থিতু হওয়ার মতন বয়সও আসে। সেক্ষেত্রে তারা যদি কিছু সুবিধা নিতে চান তার নিজের সংস্থার থেকে বা অন্য কারোর থেকে, সেটা কি পাপ? অরূপদা, না, আমি একটা কথা খালি বলে সংযোজন করব শান্তমের সঙ্গে, যে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2020 180টা দেশের পরিসংখ্যান বেরিয়েছে, ভারতের পজিশন সেখানে 142। তুমি যে চীনের কথা বললে, চীনও ভারতের পরে, তার যে সোভিয়েত রাশিয়ার কথা বললেন, তারাও ভারতবর্ষের পরে। সুতরাং ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, এরা কিন্তু পরপর আছে। সুতরাং ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর অবস্থাও যে, বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর অবস্থা খুব একটা ভালো এমন নয়। সামগ্রিকভাবে সংবাদ মাধ্যমের উপরে চাপ আসছে, এবং এই পেশাদারিত্ব বজায় রাখতে গেলে আমি বলবো, দেওয়ালে পিঠ থেকে গেলে অন্য দেওয়াল খোঁজার চেষ্টা করছে সাংবাদিকেরা, সংবাদ মাধ্যমে যারা কাজ করে। সুতরাং তাদের তো এই প্রচেষ্টা থাকবেই। আমি সেই জায়গা থেকেই অরূপদার কাছে চলে যাবো। সময় ভীষণ কমে এসছে, সংক্ষেপে অরূপদা। অন্তম, আচ্ছা ধরো আমরা সকালবেলায় যখন বাজারে যাই, তখন আমরা একটা কাগজ কিনি 4 টাকা বা 5 টাকায়। কিন্তু এই কাগজটা যদি আমাদের 10 টাকায় কিনতে হয়, তাহলে কজন মানুষ কিনবো? তুমি দেখবে 10 টাকা আমরা নানাভাবে খরচা করি, কিন্তু তুমি একজন পাঠককে বলো যে 10 টাকায় একটা কাগজ কিনো, সে কিন্তু কাগজটা কিনবে না। সেই অভ্যেসটা আমাদের হয়নি বা বেড়ে ওঠেনি। অথচ তুমি দেখো, এই 10 টাকায় যদি কেউ একটা সংবাদপত্র কিনতো, তাহলে সেই সংবাদপত্রের মালিকে কিন্তু সরকার বা বিজ্ঞাপন এদের উপর নির্ভরশীল হতে হতো না। তাদের যে খরচটা, সেটা টাকাটা একটা কাগজ বিক্রি করলেই উঠে যেত, যেটা এখনো পর্যন্ত আমরা করে উঠতে পারিনি। এবার যেটা আমি বড় লার্জার পয়েন্টে আসতে চাইছি, যেটা দেখো, আমি একদম গ্রাউন্ড স্তর থেকে সাংবাদিকতা শুরু করে শেষ স্তর পর্যন্ত সাংবাদিকতা করেছি। আমি সম্পাদকের পদে গিয়ে থাকতে গিয়ে প্রতিনিয়ত আমি দেখেছি বা প্রতিনিয়ত গেছি যে একটা খবর পক্ষে বা বিপক্ষে গেলে তার মধ্যে কত রকম চাপ থাকে। এবার এই যে বিশ্বজিৎ বাবু বলছিলেন যে আমাদের এখানে এখন সংবাদপত্র কারা চালায় বা সংবাদপত্র ব্যবসায় কারা আসছে, যারা ধরো সংবাদপত্র এখানে বড় বড় সংবাদ মাধ্যম ছিল, তারা ছাড়া এখন যারা আসছে, কিছু বড় বড় মাল্টিন্যাশনাল হোক বা সেরকম কোম্পানি আসছে। তারা কেন আসছে? তারা আসছে তাদের ব্যবসায়িক স্বার্থে আসছে। আমি কারোর নাম বলছি না, তারা প্রত্যেকে কি ব্যবসা করতে পারবে, সে পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যেই হোক, সেই ব্যবসাটা তারা বুঝে নিচ্ছে। তার বিনিময়ে একটা কাগজ বা চ্যানেল তারা সেটা গিফট করে দিচ্ছে, যে চ্যানেল বা এটা হোক, বাদ বাকি আমার ব্যবসাটা চলুক। দ্বিতীয়ত, সব থেকে ভয়ের জায়গা যেটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ধরো একজন ব্যবসায়ী, তিনি হয়তো কোনো সংবাদ মাধ্যম করলেন, তিনি হয়তো মনে করলেন এই যে আমরা এতক্ষণ ধরে যে এটা কথা বলছি, সংবাদ মাধ্যম স্বাধীন পেশা, খুব ভালোভাবে কাগজ করা যায়, আমি সত্যি কথাটা লিখলাম, আমি অন্য কিছু লিখতে হবে না, সত্যিটা সত্যি হিসাবেই লিখলাম। কিন্তু সত্যিটা সত্যি হিসাবে লিখলে পরের দিন যে তার মাদার ব্যবসা আছে, সেই ব্যবসাটায় কোনো গোলমাল হবে না, তার গ্যারান্টি কে দেবে? গ্যারান্টি নেই। তার গ্যারান্টি কি কেউ দিতে পারবে? শেষের কথায়, একদম শেষের কথায় চলে আসতে হবে। একদম আমাদের এই আলোচনার প্রায় শেষ পর্বে আমরা এসে উপস্থিত হয়েছি। একটু রাজাদার কাছে যাবো সংক্ষেপে। হ্যাঁ, দেখুন, মানে খুব ভালো লাগলো মানে বিশ্বজিৎ বাবুর কথা শুনে। খুবই বলিষ্ঠ প্রেজেন্টেশন। ম্যানুফ্যাকচারিং কনসেন্ট যেটা নোয়াম চার্লস চমস্কি বলেছিলেন, আমি সম্পূর্ণ তাতে একমত হই। এবং আমাদের দেশের দুর্ভাগ্য, এই ম্যানুফ্যাকচারিং কনসেন্টে সরকারের একটা মানে ডিরেক্ট অবদান রয়ে গেছে। সরকার বারবার চাইছে
যে তোমরা আমার সঙ্গে একমত হও। এটা অত্যন্ত দুঃখজনক একটা দিক। এটাও আবার বলবো আমি আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এর মধ্যেও দেখুন সোশ্যাল মিডিয়ায় খুব ছোট ছোট অনেকে আছে, আপনি দেখবেন যে তারা পোস্টিং করার সাথে সাথে কত মানে লাইকস পড়ে যায়, তারা মানুষ বসে আছে কখন সব তারা পোস্ট করবেন। অর্থাৎ এখনো কিন্তু সততা নিষ্ঠার সঙ্গে যদি কেউ প্রেজেন্ট করে তাহলেও কিন্তু তারও কিন্তু একটা গুরুত্ব রয়ে গেছে। সেই সঙ্গে সঙ্গে খবরের খিদেটাও মানুষের রয়ে গিয়েছে বিশ্বজিৎ। হ্যাঁ, খবরের খিদে ডেফিনেটলি রয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ঠিকই। শেষ করবো। হ্যাঁ, এবং আমরা নিউজ পেপারে যে কথা অরূপদা বলছিলেন যে সংবাদপত্র 4 টাকায় যারা কেনে আমরা জানি তার প্রোডাকশন কস্ট 18 থেকে 22 টাকা আজকের দিনে দাঁড়িয়ে, এবং বাংলা এবং ইংরেজি সংবাদপত্র অ্যাভারেজ। সুতরাং সেইটার জন্যই কিন্তু এই নিউজ প্রিন্টের ভ্যালু আমাদের কাছে কমছে। বিদেশে এখন কিন্তু নিউজ পেপার ইজ এ পেপারলেস ইন্ডাস্ট্রি। সুতরাং আমাদের এর পাশাপাশি কম্পিটিশনে চলে এসছে এই ডিজিটাল ভার্সন গুলো। সুতরাং ডিজিটাল ভার্সন বা নিউজ প্রিন্টটা বড় কথা নয়, বড় কথা তার মূল্যবোধ। ব্যবসা করতে হবে ব্যবসার মতো করে। সংবাদপত্রের ব্যবসায় মূল্যবোধ কি থাকবে, নাকি দিনের পর দিন নিজেদের কারণে নিজেদের গুরুত্ব আমরা হারাবো? 2 পয়সার দাম কেন, সেই প্রশ্ন কেন তুলবে একজন, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। এই নোট থেকে আমরা শেষ করবো যে আসল বিষয়টা হচ্ছে মূল্যবোধ, আর সেই মূল্যবোধটা এক এক মানুষের এক এক রকম। কিন্তু সাংবাদিকরা তাদের তো পেইড নিউজ ফেক নিউজের ফাঁকে তাদের স্বাধীনভাবে সাংবাদিকতা করাটাই একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই সঙ্গে সঙ্গে আরো অনেক চ্যালেঞ্জ নিয়ে আমরা আলোচনা করলাম। অনেক ধন্যবাদ অরূপ কালী, অনেক ধন্যবাদ রাজাগোপাল চক্রবর্তী, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ দাসকে আমাদের এই আলোচনায় থাকবার জন্য। কিন্তু আদৌ আলোর দিশা আমরা দেখতে পাবো কিনা তার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। সাংবাদিকের দাম কে নির্ধারণ করবেন সেটাই হয়ে রইল সবচাইতে বড় প্রশ্ন। নমস্কার। আপনি দেখছেন हाई न्यूज, निर्भीक निरपेक्ष। लाइए लाइए लाइए, हरिद्वार में थोड़ा और रुक जाते सेठ जी।